If you think you are bad, I'm your dad. কেজিএফ নামটা হয়তো আপনারা সবাই জানেন। এটা এমন একটা মুভি যেটা ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিকে নিয়ে গেছে অন্য এক লেভেলে। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা। আমি জানি ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই মুভিটা দেখে ফেলেছেন, তবে আমার মনে হলো অনেকেই হয়তো আছেন যারা এখনো মুভিটি দেখেননি। শুধুমাত্র তাদের জন্যই আমাদের আজকের ভিডিওটি। আজকের মুভিতে আমরা দেখব 10 বছরের একটা বাচ্চা যে কিনা নিজের মাকে দেওয়া ওয়াদা রক্ষা করার জন্য হয়ে ওঠে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তিদের একজন। তো কিভাবে 10 বছরের এক এতিম বাচ্চা পৃথিবীর সব থেকে পাওয়ারফুল ব্যক্তি হয়ে ওঠে তাই দেখবো আমাদের আজকের এই ভিডিওতে। তো চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। মুভির শুরুতে আমাদের দেখানো হয় 1981 সালের ভারতের প্রাইম মিনিস্টার রামিকা সেন এদেশের সব থেকে বড় ক্রিমিনালের ডেথ ওয়ারেন্ট জারি করেছে। কে এই মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল? তো এখানে দৃশ্যের পরিবর্তন হয়ে বর্তমানের দৃশ্য দেখানো হয়। এখানে দীপা নামের এক নিউজ রিপোর্টারকে দেখা যায় একটি বই পড়তে। এই বইয়ের নাম ছিল এলডোরাডো। আনন্দ ইঙ্গালগি নামের একজন বড় মাপের জার্নালিস্ট এই বইটি লিখেছিল ভারতের এক ভয়ানক গোপন ইতিহাস নিয়ে। কিন্তু এই বইটি পাবলিশ হওয়ার আগেই ভারত সরকার এই বইয়ের সবগুলো কপি পুড়িয়ে ফেলে, কারণ এই বইয়ে এমন কিছু লেখা ছিল যেটা সাধারণ মানুষ জানতে পারলে অনেক বড় ঝামেলা হতে পারে। তবে দীপার একজন সিনিয়র গোপনে এই বইয়ের একটি কপি রক্ষা করতে সক্ষম হয়। তখন দীপা এই বইটি পড়ে জানায় যে এটা একটা ফালতু বই, কি এক আজগুবি ও বানোয়াট কাহিনী নিয়ে বইটি লেখা। এখন দীপার সিনিয়র তাকে জানায়, আমি আনন্দকে অনেক বছর ধরে চিনি, ও একটা শব্দ লেখার আগেও 10 বার ভাবে, আর বইটা যেহেতু ভারত সরকার ব্যান করেছে তাহলে নিশ্চয়ই এই বইয়ের কাহিনী একটু হলেও সত্য। এই সব কথা শুনে দীপা আনন্দের একটি ইন্টারভিউ নিতে চায়। তবে দীপা ছিল খুবই রাগী একজন জার্নালিস্ট। তাদের অফিসের সবাই তাকে বাঘের মতো ভয় করে। তো আনন্দ আসার পর যখন ইন্টারভিউ শুরু হয় তখন দীপা তাকে জিজ্ঞেস করে এই বইয়ের গল্প যে সত্য তার কি কোনো প্রমাণ আছে? তখন আনন্দ তাকে বলে কোলার ডিস্ট্রিক্টের একটি জায়গায় এই গল্পের হিরোর একটা বড় মূর্তি বানিয়ে মাটিতে পুঁতে রেখেছে, যেটাকে সেখানকার সবাই শক্তিশিলা বলে ডাকে। সেখানকার মাটি খুঁড়লে আপনারা সেই মূর্তিটা পেয়ে যাবেন। তখন দীপা সাথে সাথে তার একটা টিমকে পাঠায় সেখানকার মাটি খুঁড়ে সেই মূর্তিটা খুঁজে বের করার জন্য। এরপর আনন্দ তার বইয়ে লেখা গল্প বলা শুরু করে। 1951 সালে কোলার ডিস্ট্রিক্টের একদল মানুষ একটা কুয়ো খুঁড়তে গিয়ে এক চকচকে পাথরের সন্ধান পায়। সেই পাথর পরীক্ষা করার জন্য সেখানে সরকারি কর্মকর্তাদের সাথে সূর্যবর্ধন নামের ওই এলাকার একজন প্রভাবশালী ব্যক্তিও উপস্থিত ছিল। সূর্যবর্ধন ওই পাথর হাতে নিয়েই বুঝতে পারে যে এখানে স্বর্ণের খনি রয়েছে, তাই সে ওইসব সরকারি কর্মকর্তাদের সেখানেই মেরে ফেলে, যাতে করে এই স্বর্ণের খনির ব্যাপারে বাইরের কেউ জানতে না পারে। ঠিক একই সময় ভারতের আরেক প্রান্তে জন্ম নেয় ছোট্ট এক শিশু, যার নাম রাখা হয় রাজা কৃষ্ণাপ্পা বেরিয়া। এদিকে সূর্যবর্ধন সেই জমি সরকারের কাছ থেকে 99 বছরের জন্য লিজ নেয়, নারাচি লাইমস্টোন বা চুনাপাথর উত্তোলন কারখানা করার নাম দিয়ে। আর সেই স্বর্ণ উত্তোলন করার জন্য সে দেশের বিভিন্ন জায়গা থেকে জোর করে লোকজন তুলে আনতে শুরু করে। এইদিকে সেই ছোট্ট শিশুটিকে তার মা অনেক কষ্টে বড় করতে থাকে, কিন্তু ছেলে একটু বড় হতে না হতেই তার মা কঠিন এক রোগে আক্রান্ত হয়। তখন সেই ছোট্ট ছেলেটি তার মায়ের চিকিৎসার জন্য জান প্রাণ দিয়ে টাকা জোগাড় করতে শুরু করে, কিন্তু সেই টাকার পরিমাণ ছিল প্রয়োজনের তুলনায় অনেক কম। তাই একটা সময় বিনা চিকিৎসায় তার মা মারা যায়। মৃত্যুর আগে সে তার ছেলেকে বলে, সবাই বলে টাকার অভাবে ঠিকমতো বাঁচা যায় না, কিন্তু বাস্তবতা হলো টাকা না থাকলে ঠিকমতো মরাও যায় না। তাই তুই আমাকে কথা দে, তুই কিভাবে বাঁচবি তা আমি জানি না, কিন্তু মরার সময় তুই যেন এই দুনিয়ার সব থেকে ধনী এবং শক্তিশালী মানুষ হিসেবে মরতে পারিস। মাত্র 10 বছরে পা দেওয়া রাজা তার মায়ের হাত ছুঁয়ে কথা দেয় মরার আগে সে এমন ধনী এবং শক্তিশালী হবে যে পুরো দুনিয়া তার হাতের মুঠোয় চলে আসবে। মায়ের মৃত্যুর পর জীবিকার তাগিদে ছোট্ট রাজা পা দেয় মুম্বাই শহরে, কিন্তু সেখানে পৌঁছানোর পর সে বুঝতে পারে যে এই শহরে দুর্বলদের কোনো জায়গা নেই। তাই সে নিজেকে শক্তিশালী মানুষ বানাতে দিনের পর দিন লড়াই করতে থাকে। এভাবে সে একদিন এক গ্যাংয়ের হাতে পড়ে। তারা তাকে জুতো পালিশ করার কাজ দেয়, আর এখানে সে তার নিজের নাম রাজা কৃষ্ণাপ্পা বেরিয়া বলে। তখন তাদের গ্যাংয়ের লিডার তাকে বলে, মুম্বাইয়ে বড় হতে হলে আগে নিজের নাম ছোট করতে হয়, তাই আজ থেকে তোর নাম রকি। এভাবে সেদিন জন্ম হয় রকি ভাইয়ের। একদিন কাজ করার সময় রকি দেখতে পায় একটি গাড়িতে মুম্বাইয়ের সব থেকে বড় ডন যাচ্ছে, যার নাম শেঠি ভাই, যাকে দেখলে সবাই মাথা নিচু করে কথা বলে। রকিও তার মতো পাওয়ারফুল হতে চায়। একদিন রকির গ্যাংয়ের এক ছেলে তাদের লিডারকে জানায় এই এলাকার ইন্সপেক্টর খুবই ঝামেলা করছে, তাকে যেভাবে হোক সরিয়ে ফেলতে হবে। তখন তাদের লিডার তার কথা হেসে উড়িয়ে দেয় এবং বলে, আর সেই কাজটা কে করবে?
করবে এই ফিডার খাওয়া বাচ্চারা। কিন্তু তখন পেছন থেকে রকি তার হাত উঁচিয়ে বলে, আমি পারবো ইন্সপেক্টরকে খতম করতে। তখন তার লিডার ভাবে বাচ্চা ছেলে পুলিশের হাতে একটা থাপ্পড় খেয়ে ফিরে আসবে, তাই তার লিডার মজা করে পাঠিয়ে দেয় ইন্সপেক্টরকে মারতে। কিন্তু রকির মাথায় তো এখন একটাই নেশা, সেটা হলো নাম কামানোর। তাই সে সাহস নিয়ে ওই ইন্সপেক্টরের মাথায় একটা বিয়ারের বোতল দিয়ে আঘাত করে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু কিছু দূর যাওয়ার পরে তার মনে পড়ে, আরে ওই পুলিশ অফিসার তো আমার নামই জানে না, আমার নামই যদি সে না জানে তাহলে আমি নাম কামাবো কিভাবে। তাই সে আবারও ওই পুলিশ অফিসারের কাছে যায় এবং তার মাথায় আরো একটা বোতল ভেঙে বলে, আমার নাম রকি। আর তখনই দুজন কনস্টেবল এসে তাকে ধরে ফেলে। কিন্তু এত বড় সাহসিকতার কাজ করার জন্য মুম্বাইয়ের সব থেকে বড় ডন শেঠি ভাই তাকে দেখার জন্য পুলিশের কাছ থেকে ছাড়িয়ে আনে। তখন শেঠি ভাই তাকে জিজ্ঞেস করে, কেন মেরেছিস ইন্সপেক্টরকে? তখন রকি বলে, ছোট মোটো গুন্ডাকে মারলে পুলিশ আমাকে খুঁজবে, আর যখন পুলিশকেই মারবো তখন তোমার মতো ডনরা আমাকে খুঁজবে। এমনই কথা শুনে শেঠি তাকে বলে, তুই কি চাস? রকি তখন বলে, দুনিয়া। এই কথা শুনে শেঠি বুঝতে পারে রকির আসলে সারা গায়ে কলিজা, তাই সে রকিকে বলে তার দলের হয়ে কাজ করতে। এরপর আমাদের আবার সেই শুরুর দৃশ্য দেখানো হয়। সূর্যবর্ধন যখন সেই স্বর্ণের খনিটা পেয়ে যায় তখন সেটা চালানোর জন্য সে 5 জন বিশ্বস্ত লোককে সিলেক্ট করে। এদের মধ্যে একজনের নাম কামাল, যার কাজ হলো খনি থেকে পাওয়া স্বর্ণগুলো বারকা নামের একটা জায়গায় নিয়ে গলিয়ে সেগুলোকে স্বর্ণের বার বানানো। আর একজনের নাম হলো রাজেন্দ্র দেশাই, তার কাজ হলো এই স্বর্ণের বারগুলো কোনো বাধা ছাড়াই ব্যাংকগুলোর পর্যন্ত পৌঁছে দেওয়া। তৃতীয় পার্টনার ছিল অ্যান্ড্রু, তার কাজ হলো কেজিএফ থেকে উত্তোলন করা স্বর্ণগুলো মুম্বাই সহ বিভিন্ন পোর্ট দিয়ে দেশের বাইরে পাঠানো। তাদের চতুর্থ পার্টনার হলো গুরু পান্ডিয়ান, যার হাতে ছিল পুরো ইন্ডিয়ার পলিটিক্যাল পাওয়ার, আর তার সাহায্যে সূর্যবর্ধন ন্যাশনাল পলিটিক্সে যোগ দেয়। এবং সর্বশেষ পার্টনার হলো সূর্যবর্ধনের আপন ছোট ভাই আধিরা, তার দায়িত্ব ছিল পুরো কেজিএফ এর নিরাপত্তা নিশ্চিত করা। আধিরা এতটা নিষ্ঠুর ও নির্মম ছিল যে বাইরের কেউ কেজিএফ এর দিকে চোখ তুলে তাকানোরও সাহস পেত না। তো হঠাৎ একদিন সূর্যবর্ধন হার্ট অ্যাটাক করে শয্যাশায়ী হয়ে পড়ে। এই পরিস্থিতিতে সূর্যবর্ধনের বাকি পার্টনারদের মনে কেজিএফ দখল করার লোভ জাগে। তো এমন সময় সূর্যবর্ধনের স্থান নেয় তার বড় ছেলে গারোরা। গারোরাকে কেজিএফ এর দায়িত্ব দেওয়ায় সূর্যবর্ধনের ছোট ভাই আধিরা অনেকটা ক্ষিপ্ত হয়, কিন্তু সে তার ভাইকে কথা দেয় যতদিন গারোরা বেঁচে থাকবে ততদিন সে ওই সিংহাসনের দিকে চোখ তুলেও তাকাবে না। কিন্তু সে গোপনে গারোরার উপরে হামলা করে বসে। তবে তার হামলা থেকে গারোরা বেঁচে ফেরার পর সে আবার আধিরার উপরে হামলা করলে সে মারা যায়, কিন্তু তার ডেড বডির কোনো চিহ্ন পাওয়া যায় না। এরপর থেকে গারোরা পুরোপুরিভাবে কেজিএফ এর দায়িত্ব নেয়। এখানে আবার দৃশ্যের পরিবর্তন হয়, আর আমাদের দেখানো হয় দুবাইয়ের ডন এনায়েত খলিল মুম্বাইয়ের আরেকজন ডন দিলাওয়ারের সাহায্যে তার গোল্ড ভর্তি জাহাজ মুম্বাইয়ের পোর্টের দিকে নিয়ে যায়। কিন্তু মুম্বাইয়ে তো আছে আমাদের গল্পের হিরো রকি ভাই, আর দিলাওয়ারের লোকেরা রকিকে মারার জন্য খুঁজতে থাকে। কিছুক্ষণের মধ্যে খবর আসে যে তাদের লোকেরা রকিকে মেরে উল্টো করে ঝুলিয়ে রেখেছে। এই নিউজ পাওয়ার সাথে সাথে এনায়েত খলিলের গোল্ড ভর্তি জাহাজ মুম্বাই পোর্টের দিকে আগাতে থাকে, কারণ তাদের একমাত্র ভয় ছিল রকিকে নিয়েই। এদিকে দিলাওয়ার দ্রুত রকির কাছে পৌঁছে তাকে উল্টো ঝুলতে থাকতে দেখে হাসতে হাসতে তার এক চামচাকে বলে, যা আমার বাপকে গিয়ে বল সে 25 বছরে যেটা করতে পারেনি আজ সেটা তার ছেলে করে দেখিয়েছে। তখন সেই চামচা দৌড়ে গিয়ে দিলাওয়ারের বাপকে এই খবর দিলে সে ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আরে রকি হলো একটা তুফান, আর তুফানকে বেঁধে রাখা যায় না, তুফান দেখলে দৌড়ে পালাতে হয়। কিন্তু এদিকে তো খেলা শুরু হয়ে গিয়েছে। এই হলো সেই ছোট্ট রকি, যে এখন 35 বছরের এক তাগড়া যুবক। সে এখন একাই ওয়ান ম্যান আর্মি। মুহূর্তের মধ্যেই ঝুলন্ত অবস্থা থেকে বের হয়ে দিলাওয়ারকে বলতে থাকে, ছোটবেলায় এই মুম্বাইয়ে রাজত্ব করতে এসেছি, আজ সেই মুম্বাই অন্য কেউ দখল করতে আসলে তাকে কেটে টুকরো টুকরো করে ফেলবো। তখন দিলাওয়ার বলে, কেন মুম্বাই কি তোর বাপের নাকি? রকি বলে, মুম্বাই আমার বাপের না, তোর বাপের, আর তোর সেই বাপ হলাম আমি। এই বলে সে একে একে সেখানে থাকা দিলাওয়ারের সব চামচাগুলোকে চোখের পলকেই শেষ করে দেয়। সব চামচাগুলোকে মারার পর যখন শুধু দিলাওয়ার একাই বাকি ছিল তখন রকি তাকেও মেরে মুম্বাই পোর্টে ঝুলিয়ে রাখে। আর এই দৃশ্য দেখে এনায়েত খলিলের বোটে থাকা লোকেরা ভয় পেয়ে আবারও তাদের বোট উল্টো দিকে ঘুরিয়ে পালিয়ে যায়। আর রকির এইসব সাহসিকতার খবর আস্তে আস্তে মুম্বাইয়ের বাইরেও ছড়িয়ে পড়তে শুরু করে। এদিকে শেঠির কাছের লোকেরা তাকে বলে, তোমাকে ভয় পাওয়ার থেকে এখন সবাই রকিকে বেশি ভয় পায়, দেখা যাবে হয়তো কোনোদিন তোমাকে মেরে রকি তোমার সিংহাসনটাই দখল করে নেবে। এই কথা শুনে শেঠির মনে ভয় ঢুকে যায়, তাই সে রকিকে আর সাহায্য করতে পারে না। তাই সে রকিকে শুনিয়ে তার লোক পাঠানকে বলে, আমার বাসায় পিনকোড না থাকলেও চিঠি ঠিকই পৌঁছে যায়, কারণ আমার নাম মুম্বাইয়ের সব বাচ্চারাও জানে। তখন পাঠান আবার রকিকে খোঁচা মেরে বলে, হ্যাঁ ভাই, সবাই কি আর আপনার মতো ফেমাস নাকি? কেউ কেউ তো 2-4 জন গুন্ডাকে মেরে নিজেকে ডন মনে করে। রকি তাদের এইসব কথা চুপচাপ শুনতে থাকে। কিন্তু ঠিক সেই মুহূর্তে এখানে এন্ট্রি নেয় কেজিএফ এর এক পার্টনার অ্যান্ড্রু। তাকে দেখে সেটি ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে নিজের ছাতা দিয়ে তাকে রিসিভ করে। কিন্তু সেখানে পৌঁছে অ্যান্ড্রু রকির কথা জিজ্ঞেস করে এবং রকিকে বলে, বেঙ্গালুরে আমার
একটা কাজ করে দিতে হবে, যদি করতে পারিস তাহলে পুরো মুম্বাই তোকে দিয়ে দেব। এই কথা শুনে রকি সাথে সাথে রাজি হয়ে যায়। তখন অ্যান্ড্রু একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। অ্যান্ড্রুর যাওয়ার পর রকি পাঠানকে বলে, 2-4 জন গুন্ডাকে মেরে আমি ডন হইনি, আমি যাদেরকে মেরেছি সবাই ডনই ছিল। এরপর রকি চলে যায় ব্যাঙ্গালোরে। কিন্তু কি সেই কাজ যা করতে পারলে তাকে পুরো মুম্বাই দিয়ে দেওয়া হবে, তা আমরা একটু পরেই জানতে পারবো। কিন্তু ব্যাঙ্গালোরে আসার পর রকি দেখে একটা মেয়ে তার দলবল নিয়ে পুরো রাস্তা বন্ধ করে পার্টি করছে আর লাল পানি পান করছে। এই মেয়েটির নাম হলো রিনা, যে কিনা কেজিএফ এর আরেক পার্টনার রাজেন্দ্র দেশাইয়ের একমাত্র মেয়ে। আর রিনাকে প্রথম দেখাই আমাদের রকি ভাই তার প্রেমে একদম গলে পানি হয়ে যায় আর সরাসরি তাকে প্রেমের প্রস্তাব দিয়ে দেয়। কিন্তু তার কথা শুনে রিনা তো আগুন হয়ে যায়। একটা রাস্তার ছেলে তাকে প্রেমের প্রস্তাব দিচ্ছে, তাই সে রেগে গিয়ে তার সাথে থাকা কয়েকজন চেলা চামুন্ডাকে আদেশ দেয় রকিকে মারার জন্য। কিন্তু সে তো আর জানে না যে রকি কি জিনিস। রকি তো ওই চেলা চামুন্ডাকে তার বাঁ হাত দিয়েই ধুয়ে ফেলে। এই অবস্থা দেখে রিনা রেগে মেগে আগুন হয়ে সেখান থেকে চলে যায় আর বাসায় ফিরে কামালকে পুরো ঘটনা জানায় এবং বলে আজকের মধ্যে এই রকিকে মেরে তার কাছে আনতে। কামালকে তো আপনারা চিনতেই পারছেন, কামাল হলো কেজিএফ এর একজন পার্টনার, সেই সাথে রিনার হবু জামাই। কামাল রকিকে পুরো শহর তন্ন তন্ন করে খুঁজতে থাকে। এদিকে রকি তারই আস্তানায় এসে দেখা করে অ্যান্ড্রু ও তার ডান হাত দয়ার সাথে। অ্যান্ড্রু বুঝতে পারে রকি ছাড়া রিনার সাথে এমন আচরণ করার সাহস আর কারো হতে পারে না, তাই অ্যান্ড্রু দয়াকে বলে রকিকে কামালের চোখ থেকে আড়াল করে রাখতে। পরের দিন দয়া রকিকে তার মিশন সম্পর্কে বলতে থাকে। দয়া জানায় তাকে এমন একজন ব্যক্তিকে হত্যা করতে হবে যার নাম শুনলেই সবাই ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে। পরের সপ্তাহে ডিওয়াইএসএস পার্টিতে একটা বড় অনুষ্ঠান হবে আর সেখানে ওই ব্যক্তিও উপস্থিত থাকবে। সেখানে দেশের সব বড় বড় মন্ত্রী মিনিস্টাররাও উপস্থিত থাকবে, তাই সেখানকার সিকিউরিটিও থাকবে অনেক টাইট। তখন রকি তার কাছে ওই লোকটার ছবি দেখতে চাইলে সে জানায় তার ছবি দেখার কোনো দরকার নেই, সে আসলে এমনিতেই সবাই টের পেয়ে যায়। আসলে এই লোকটা ছিল সূর্যবর্ধনের বড় ছেলে গারোরা, আর তার পার্টনাররা চায় গারোরাকে মেরে কেজিএফ কে নিজেদের দখলে করতে। তাই গারোরাকে মারার জন্য তারা সবাই মিলে রকিকে হায়ার করেছে। কিন্তু রকি গারোরার সম্পর্কে কিছুই জানে না যে সে কোন লেভেলের ডন, তাই সে এই বিষয়টা তেমন একটা গুরুত্ব দেয় না। এইদিকে কামাল তার হবু বউকে টিজ করার কারণে রকিকে পুরো বেঙ্গালুরু শহরে তন্ন তন্ন করে খুঁজে বেড়ায়। শহরের সব হোটেলগুলো খোঁজার সময় তারা রকিকে খুঁজে পেলেও রকি এখানেও তাদের লোকজনকে মেরে ভর্তা বানিয়ে দেয়। এত লোকজন দিয়েও রকিকে কাবু করতে না পেরে রিনার আগে গজগজ করতে করতে সেখান থেকে বাইরে আসে বাড়ি ফেরার জন্য। কিন্তু সেখানেও দেখে রকি তার ড্রাইভারকেও মেরে নিজেই সেখানে ড্রাইভার সেজে দাঁড়িয়ে আছে। এরপর সে ড্রাইভ করে রিনাকে বাড়ি পৌঁছে দিতে থাকে। যাওয়ার পথে রকি দেখতে পায় এক অসহায় মহিলা তার ছেলের জন্য নেওয়া একটা পাউরুটি রাস্তায় পড়ে যায় আর অনেক গাড়ি চলাচল করার কারণে সে ওই রুটিটা তুলতে পারে না। এই দৃশ্য দেখে রকির তার মায়ের কথা মনে পড়ে যায়, কারণ তার মাও ঠিক একই রকম ভাবে অনেক দুঃখ কষ্টের মধ্যে তাকে বড় করেছে। তখন রকি পথের মাঝে তার গাড়ি ঢুকিয়ে সব গাড়ি চলাচল বন্ধ করে দেয় আর সেখানে বিশাল জ্যাম বেঁধে যায়। ফলে সেখানে থাকা সবাই তাকে মারতে আসলে তার হাতে থাকা বন্দুক দেখে সবাই আবার ভয়ে যে যার গাড়ির সিটে গিয়ে বসে পড়ে। এরপর রকি গাড়ি থেকে নেমে সেই মহিলার কাছে গিয়ে বলে, এই স্বার্থপর দুনিয়ায় কেউ কারো জন্য থামে না, আমাদের নিজেকেই সবাইকে থামাতে হয়। তখন ওই মহিলা আশেপাশে থাকা লোকেদের দেখে ভয় পেতে থাকলে রকি তাকে বলে, এই লোকেদের নিয়ে তুমি ভেবো না, এরা কেউই তোমার থেকে শক্তিশালী না, এই পৃথিবীর সব থেকে শক্তিশালী হলো একজন মা। মুভির এই সিনটা আমার সব থেকে ভালো লাগার একটা সিন। যাই হোক, এখানে তার এই কথা শুনে রিনার মনেও রকির প্রতি ভালো লাগার সৃষ্টি হয়, তাই সে চুপচাপ রকিকে বলে তাকে বাড়ি পৌঁছে দিতে। কিন্তু যাওয়ার পথে রকি কিছু ট্রাক দেখতে পায়, যেই ট্রাক থেকে রকি সবসময় গোল্ড আনলোড করে সেটা আবার জাহাজে লোড করে সেগুলো অন্য দেশে পাঠাতো। কিন্তু সে এতদিন জানতো এই স্বর্ণগুলো আফ্রিকা থেকে আসছে, তাহলে এই ট্রাকগুলো বেঙ্গালুরুরে কি করছে? এই রহস্য জানতে সে লুকিয়ে ওই ট্রাকে উঠে পড়ে। এরপর গোডাউনে গিয়ে দেখে তার কাছে যাওয়া স্বর্ণের বক্সগুলোতে যেই লোগো থাকে এখানে থাকা সব বক্সেও ঠিক একই লোগো। তার মানে এই স্বর্ণ আফ্রিকা থেকে না, বরং ভারতবর্ষেরই কোনো জায়গা থেকে এসেছে। তবে এই রহস্য সমাধান করার আগে সে যেই কাজ করতে এখানে এসেছে আগে সেটা কমপ্লিট করতে হবে। কিন্তু এখানে হঠাৎ 1978 সাল থেকে 1981 সালের একটা দৃশ্যে চলে যায়, যেখানে আমরা এই জার্নালিস্ট আনন্দ ইঙ্গালগির যুবক বয়সের দৃশ্য দেখতে পাই। সে এক লোকের কাছে গিয়েছে রকির ব্যাপারে কিছু ইনফরমেশন নিতে। সে লোকটাকে জিজ্ঞেস করে যে ছোটবেলায় তো তার নাম ছিল রাজা কৃষ্ণাপ্পা বেরিয়া, তাহলে হঠাৎ করে রকি কিভাবে হয়ে গেল? তখন লোকটি বলে রকি একদিন রেমন্ডের একটা পোস্টারে লেখা দেখতে পায় সিন্স 1925, কিন্তু এটা কেন লেখা হয় তা জিজ্ঞেস করলে তার বন্ধু বলে ব্র্যান্ডের নাম এভাবেই লিখতে হয়। তখন রকি সিদ্ধান্ত নেয় তার নামেও সে একদিন ব্র্যান্ড বানাবে। তখন ওই লোকটা বলে, শোনো তোমাকে একটা ঘটনা বলি, একদিন মদ খেয়ে ওভার স্পিডে গাড়ি চালানো আর ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধে তাকে এক পুলিশ অফিসার থানায় নিয়ে
নিয়ে আসে, কিন্তু সে পুলিশকে তার নাম না বলে বরং একটা সিগারেট ধরাতে গেলে একজন পুলিশ তার সিগারেটটা মাটিতে ফেলে দেয়। কিন্তু তখনই হঠাৎ পুরো আকাশ কালো করে সেখানে অনেকগুলো হেলিকপ্টার ও গার্ডরা আসে রকির ড্রাইভিং লাইসেন্স নিয়ে। তখন লাইসেন্সে রকির নাম দেখে পুরো থানার সব পুলিশ ভয়ে থরথর করে কাঁপতে থাকে। এর মানে তারা রকির চেহারা না দেখলেও তার নাম ঠিকই জানে, আর এটাই হলো ব্র্যান্ড। এই কথা শুনে তখন দীপা আনন্দকে বলে, আপনি তো গল্পের অনেক আগে চলে গেছেন। আসলে আনন্দের ইদানিং এই ভুলে যাওয়া রোগটা হয়েছে। যাই হোক, এরপর তারা আবারও 1978 সালের কাহিনীতে ফিরে আসে। এখানে আমরা দেখি কামাল রকির খোঁজ পেয়ে তার দলবল নিয়ে বন্দুক দিয়ে রকিকে ঘিরে ফেলে, আর রিনা সেখানে রকিকে চ্যালেঞ্জ করে বলে, এদের সবার সামনে যদি তুমি আমাকে টাচ করতে পারো তাহলে আমি তোমার। তখন তারা দেখে রকি সেখান থেকে চুপচাপ চলে যায়, কিন্তু একটু পরে হঠাৎ সে একটা পেট্রোল ভরা ট্রাক নিয়ে সেখানে আবার ফিরে আসে, আর ওই ট্রাকের সমস্ত পেট্রোল সেখানে ঢেলে দেয়, আর নিজে দিয়াশলাই দিয়ে একটা সিগারেট ধরাতে ধরাতে আবারও সেখানে এন্ট্রি নেয়। এখন যদি কেউ তাকে মারতে যায় তাহলে তার হাতে থাকা আগুন ওই পেট্রোলের মধ্যে পড়ে যাবে, আর সেখানে থাকা সবাই মারা যাবে, তাই কেউই তাকে কিছু করতে পারে না। আর রকি কোনো ঝামেলা ছাড়াই রিনার কাছে চলে যায়, কিন্তু রকি রিনাকে টাচ করে না, কারণ সে মেয়েদের সম্মান করে। তখন সে কামালকে বলে, যে শহরে থাকার জন্য আসে সে শহরের নিয়ম মেনে চলে, আর যে শহরে রাজত্ব করতে আসে সে নিয়ম তৈরি করে। ঠিক তখনই সেখানে রিনার বাবা চলে আসে, আর সে কামালকে সেখান থেকে সরিয়ে দিয়ে রকিকে বলে, তোমাকে কি করতে এখানে আনা হয়েছে আর তুমি কি করছো? তখন রকি বলে, আমার প্ল্যান একদম রেডি। আমাদের টার্গেট বড় রাস্তা দিয়ে না, বরং ছোট রাস্তা দিয়ে ডিওয়াইএসএস পার্টিতে আসবে, আর ওই পুরো রাস্তার প্রত্যেকটা দোকানে দোকানে ছদ্মবেশে তার গার্ডরা থাকবে, তাই সেখানে তাকে মারা সম্ভব না। তাকে মারতে হলে ওই পার্টির মধ্যেই মারতে হবে। অ্যান্ড্রু বলে, ওই পার্টিতে মন্ত্রীদের পর্যন্ত চেকিং করা হবে, সেখানে তাকে কিভাবে মারবে? রকি বলে, ভেতরে আমাকে শুধু একটা বন্দুকের ব্যবস্থা করে দিতে হবে, বাকিটা আমি বুঝে দেব। তার কথা শুনে রাজেন্দ্র দেশাই বলে, তুমি চিন্তা করো না, গানের ব্যবস্থা হয়ে যাবে। তো এরপর চলে আসে সেই দিন, আর তারা সবাই সময় মতো সেই পার্টিতে চলে আসে। সেখানে কঠোর নিরাপত্তার পাশাপাশি সবাইকে অনেক ভালো করে চেকিং করা হচ্ছিল, কিন্তু দয়া তার টিমের এক একজনের কাছ থেকে একটি গানের এক একটা অংশ সংগ্রহ করতে থাকে। এরপর সেগুলো জোড়া লাগিয়ে একটা বন্দুক তৈরি করে রকিকে দেয়। এরপর সেখানে প্রবেশ করে গারোরা। গারোরাকে এখানে ডাকা হয়েছিল তার বাবার একটি মূর্তি উদ্বোধন করার জন্য, কিন্তু গারোরা বুঝতে পারে তার বাবার অসুস্থতার খবর শুনে বাকি পার্টনারদের কেজিএফ দখল করার লোভ হয়েছে। তখন সে বলে, যতদিন আমি বেঁচে আছি ততদিনে কেউ কেজিএফ এর দিকে নজর দিলেও তাকে আমি খতম করে ফেলবো। এইদিকে ওই পার্টিতে থাকা সবাই ভেবেছিল শুধু গেটের বাইরেই সিকিউরিটি আছে, কিন্তু যখনই রকি গারোরাকে গুলি করতে যাবে তখনই দেখা যায় হঠাৎ করে ওই পার্টিতে থাকা সকল ওয়েটাররা বন্দুক বের করে গারোরাকে গার্ড দিচ্ছে। যেখানে তারা একটা বন্দুক নিয়ে ভেতরে প্রবেশ করতে পারে না, সেখানে গারোরার লোকেরা শত শত বন্দুক নিয়ে ভেতরে কিভাবে প্রবেশ করলো। শুধু এখানেই শেষ না, গারোরা যখন মূর্তি উদ্বোধন করে তখন সবাই দেখে সেখানে গারোরা তার বাবার মূর্তির বদলে তার নিজের মূর্তি বানিয়েছে। এই সব কিছু তার শত্রুদের সামনেই হচ্ছিল, আর তারা কিছু টেরই পায় না। আর গারোরার পাওয়ার সম্পর্কে জানতে পেরে সেখানে থাকা সবাই ভয়ে হা হয়ে যায়। তারা এটাও বুঝতে পারে যে গারোরা বুঝে গেছে আমরা তাকে মারার জন্য এখানে ডেকে এনেছিলাম, তাই এখন গারোরা হয়তো যে কোনো সময় তাদের মেরে ফেলবে, তাই সবাই তাদের প্রাণ নিয়ে পালাতে চায়। কিন্তু আমরা রকিকে দেখি তাকে খুবই চিন্তিত দেখাচ্ছিল, কারণ এই প্রথম তার কোনো টার্গেট মিস হয়ে গেল। তখন রকি জানায়, ওকে যেহেতু এখানে মারতে পারলাম না, তখন ওকে আমি ওর বাড়িতে ঢুকে মারবো। তার কথা শুনে অ্যান্ড্রু বলে, তুমি কি জানো ও কোথায় থাকে? ও থাকে নারাচি দুর্গে, যেখানে 400 জন গার্ড দিনরাত পাহারায় থাকে, আর ওই দুর্গ নরকের থেকে কোনো অংশে কম না। সেখানে ঢুকে তাকে মারা তো দূরের কথা, ওই দুর্গের ভেতরে প্রবেশ করাই সম্ভব না। কিন্তু রকি বলে, যাকে মারার জন্য আমি এখানে এসেছি তাকে না মেরে আমি এখান থেকে যাব না। তার কথা শুনে সেখানে থাকা সবাই একদম থ হয়ে যায়। তখন অ্যান্ড্রু তাকে ওই কেজিএফ এর ভেতরে প্রবেশ করার একটা প্ল্যান বলে এবং ওই স্থানের একটা ম্যাপ দেয়। তবে এই ম্যাপটা ছিল অর্ধেক, বাকি অর্ধেক ভেতরে প্রবেশ করে তাকে নিজেকেই জানতে হবে। কেজিএফ এর ভেতরে প্রবেশ করার পর তাদের আর যোগাযোগ করার মতো কোনো উপায় থাকবে না, ফলে ভেতরে কি হবে তা তারা বাইরে থেকে কেউই জানতে পারবে না। তাই অ্যান্ড্রু বলে, তোমার যখন আসল কাজ শুরু হবে তখন আমাদের একটা ধামাকাদার সিগন্যাল দেবে। তো প্ল্যান অনুযায়ী রকিকে একজন সাধারণ গ্রামবাসী হিসেবে ওই কেজিএফ এর ভেতরে প্রবেশ করতে হবে, আর ওই গ্রামে প্রবেশ করতে হলে রকিকে পার করতে হবে একটি গ্যাংকে, যাদের প্রধানের নাম জন। একটি বাইক নিয়ে রকি ওই পুরো দলের উপরে আক্রমণ করে ওই দলের সবাইকে মেরে একদম ধুলোর সাথে মিশিয়ে দেয়। এরপর সে নিজেই নিজের হাতে পায়ে শিকল পরে উঠে পড়ে একটা ট্রাকে, যেটা সোজা চলে যাবে ওই নারাচি দুর্গের ভেতরে। তো এই জায়গাটাকে কেন জাহান্নাম বলা হয়? কারণ এখানে বাইরে থেকে সাধারণ মানুষকে জোরপূর্বক তুলে এনে গোল্ড মাইনিং করানো হয়, আর সেখানে তাদের উপরে করা হয় অমানসিক নির্যাতন। যে একবার এই জায়গায় প্রবেশ করে সে আর কখনো এখান থেকে জীবিত বাইরে যেতে পারে না। কিন্তু রকি তো নিজ ইচ্ছা এখানে প্রবেশ করেছে এই পুরো সাম্রাজ্যকে ধ্বংস করার জন্য। ভেতরে প্রবেশের সময় রকি দেখতে পায় ওই দুর্গের সেনাপতি ভানারামকে। কয়েক দশক ধরে কেজিএফ এর সকল গার্ডরা তার দেওয়া
ইশারাতেই কাজ করে। অন্যদিকে আমরা গারোরাকে দেখি যে 3 জন বন্দীকে ভালো ভালো খাবার খাইয়ে ভালো মতো দেখাশোনা করার নির্দেশ দিতে। সেখানে আমরা গারোরার ছোট ভাই বিরাটকেও দেখতে পাই। সে কিছুদিন আগেই বিদেশ থেকে এসেছে কেজিএফ দেখাশোনা করায় ভাইকে সাপোর্ট দেওয়ার জন্য। তখন গারোরার খাস লোক কুলকার্নি তাকে জানায় এরা এসেছিল গারোরাকে মারতে, তাই এই বছর কালী পুজোতে পাঠা বলি না দিয়ে এদেরকে বলি দেওয়া হবে। এই কথা শুনে বিরাটও বুঝতে পারে তার ভাই কতটা নিষ্ঠুর মানুষ। এইদিকে রকি আজ প্রথম দিন মাইনিং করতে এসেই বুঝতে পারে এখানে গোল্ড মাইনিং করা হচ্ছে, আর সে এটাও ক্লিয়ার হয়ে যায় যে এই কেজিএফ থেকেই উত্তোলন করা স্বর্ণ পৌঁছে যেত তাদের হাতে। কিন্তু সে এতদিন জানতো এইসব স্বর্ণ আফ্রিকা থেকে আসছে। এদিকে রকি তার কাজের ফাঁকে ওই জায়গা সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করতে থাকে, যেমন কোন টাওয়ারে কতজন গার্ড আছে, কখন তাদের শিফট চেঞ্জ হয়, এইসব। কিন্তু একদিন একটা ঘটনা দেখে রকি বুঝতে পারে এখানে কতটা নির্মমতা চলে। এখানে একটা সাদা লাইন দেওয়া আছে যেটার অপর পাশে শুধুমাত্র গার্ডরা ছাড়া সবার প্রবেশ নিষেধ। কিন্তু একদিন একটা ছোট বাচ্চা বল খেলতে খেলতে সেই লাইনের ওই পাশে চলে যায়, আর তাকে বাঁচাতে তার পেছন পেছন তার মাও লাইনের ওই পাশে চলে যায়। তখন সবার চোখের সামনে গার্ডরা ওই বাচ্চাটি সহ তার মাকেও গুলি করে মেরে ফেলে। এছাড়াও এখানে যদি কোনো মেয়ে বাচ্চার জন্ম হয় তাহলে তাকে জ্যান্ত মাটিতে পুঁতে দেওয়া হয়। এই সব দেখে রকির মনে কষ্ট পেলেও সে সবকিছু বাদ দিয়ে তার কাজ চালিয়ে যেতে থাকে, কারণ এখন আবেগ দিয়ে সে যদি কিছু করতে যায় তাহলে সে যেই কাজ করার জন্য এখানে এসেছে সেটা কোনোভাবেই করতে পারবে না। আর গারোরাকে মেরে ফেলতে পারলে এখানে থাকা সবাই এমনিতেই মুক্তি পেয়ে যাবে, কিন্তু গারোরাকে মারতে হলে ওই সাদা লাইন পার হয়ে একটা টানেলের মধ্য দিয়ে যেতে হবে তার মহল পর্যন্ত, এবং সেখানে গিয়ে তাকে হত্যা করতে হবে। তবে সেই টানেলটা কোথায় আছে সেটা জানতে হলে রকিকে এখানকার মেইনটেনেন্স রুমে থাকা ম্যাপটা দেখতে হবে। তাই সে একদিন কাজের ফাঁকে হুট করে লুকিয়ে মেইনটেনেন্স রুমের কাছে চলে আসে, আর সেখানে গিয়ে একটি কাপড়ে আগুন ধরিয়ে দিলে সব গার্ডরা তখন ওই আগুন নেভাতে চলে যায়। সেই ফাঁকে সে ওই মেইনটেনেন্স রুমে গিয়ে পুরো নারাচির ম্যাপটা ভালো মতো দেখে নেয়, আর সে এটাও জেনে যায় যে কোন টাওয়ারের নিচে মহলের ভেতরে যাওয়ার টানেলটা রয়েছে। কিন্তু রকিকে এই কাজ করতে সেখানে একটা লোক দেখে ফেলে। তাই কাজ শেষে রকি যখন ফিরে আসে তখন সে রকির পা ধরে বলে, ভাই আমার স্ত্রীর বাচ্চা হবে, আমাদেরকেও প্লিজ তোমার সাথে বাইরে নিয়ে চলো। তখন রকি তাকে বলে এই কথা যদি অন্য কেউ জানে তাহলে তোকে সহ তোর স্ত্রীকেও একদম শেষ করে ফেলবো। এদিকে ভানারাম গারোরার কাছে গিয়ে বলে মেইনটেনেন্স রুমে আজ যেটা হয়েছে তার পেছনে নিশ্চয়ই অন্য কারো হাত রয়েছে, নিশ্চয়ই সেখানে এসে কেউ নারাচির ম্যাপ দেখে গেছে। আমার মনে হয় কেউ আপনাকে হত্যা করতে চায়। তাই পরের দিন গারোরা ওই ব্যাচে থাকা 100 জন লোকের সামনে আসে এবং বলে তোদের মধ্যে যে আমাকে হত্যা করতে চেয়েছিস সে নিজে থেকে সামনে চলে আয়, না হলে আমি তোদের সবাইকে মেরে ফেলবো। এটা শুনে রকি ঠিক করে সে নিজেই গারোরার কাছে ধরা দেবে, কিন্তু তখন হুট করে সেই লোকটা সামনে চলে যায় গারোরাকে মারতে, কারণ সে যদি নিজেকে কুরবানি দিয়ে দেয় তাহলে হয়তো রকি বাকিদেরকে বাঁচাতে পারবে, সেই সাথে তার স্ত্রী সন্তানও বেঁচে যাবে। সেই লোকটি তলোয়ার হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে ভানারাম তাকে গুলি করে মেরে ফেলে। এটা দেখে গারোরা বলে যেই লোক ঠিকমতো তলোয়ারই ধরতে পারে না সে কিনা এসেছে আমাকে হত্যা করতে। এদিকে এই ঘটনা দেখে রকি পুরাই শকড হয়ে যায়, কারণ একটা লোক তাকে বাঁচাতে নিজের জীবন কুরবানি দিয়ে দিয়েছে শুধুমাত্র তার উপরে ভরসা করে। এদিকে এই নারাচিতে একজন লোক ছিল যে কিনা অ্যান্ড্রুর হয়ে কাজ করত, তার নাম হলো কুলকার্নি। সে অ্যান্ড্রুকে ফোন করে বলে তোমার যেই লোক গারোরাকে মারতে এসেছিল তাকে আজ গারোরা মেরে ফেলেছে। এই কথা শুনে অ্যান্ড্রু ও বাকি পার্টনাররা পুরাই হতাশ হয়ে পড়ে, আর দরজার আড়াল থেকে রিনাও এই কথা শুনে ভেঙে পড়ে, কারণ রিনাও ইতিমধ্যে রকিকে ভালোবাসতে শুরু করেছিল। তো সবাই রকিকে মৃত মনে করলেও রকি কিন্তু নারাচিতে তার ফাইনাল প্ল্যান বাস্তবায়নের অপেক্ষা করছে। অপরদিকে সূর্যবর্ধনের অবস্থাও খুব একটা ভালো না। এই কথা শুনে বাকি পার্টনাররা আরো আতঙ্কিত হয়ে যায়, কারণ যেই দিন সূর্যবর্ধন মারা যাবে তার পরের দিন গারোরা কেজিএফ এর বাকি পার্টনারদেরকেও মেরে ফেলবে। এরপর আমরা দেখি একদিন একজন অন্ধ বৃদ্ধ লোক ধরা পড়ে যায় ওই গার্ডদের কাছে, আর এখানকার নিয়ম হলো কেউ মাইনিং করতে অক্ষম হলে তাকে শেষ করে দেওয়া। তাই গার্ডরা জোর করে সেই বৃদ্ধ লোকটাকে ধরে নিয়ে যায় মেরে ফেলার জন্য। তখন রকি নিজেকে অনেক বুঝ দিতে থাকে যে এই বৃদ্ধ লোক তো এমনিতেও বেশি দিন বাঁচবে না, একে বাঁচানোর জন্য আমার প্ল্যান নষ্ট করা যাবে না। কিন্তু তখনই হঠাৎ তার নিজের মায়ের কথা এবং ওই লোকটির কথা মনে পড়ে যে তাকে বাঁচানোর জন্য নিজের জীবন কুরবানি দিয়েছিল। তাই রকি আজ ছোট হাতুড়ি না নিয়ে বড় একটা হাতুড়ি তুলে নেয়, আর সেটা দিয়ে একে একে সেখানে থাকা সব গার্ডদেরকে ছক্কা মেরে একদম বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেয়। সেখানে থাকা সবাই রকির এই রূপ দেখে তো পুরাই টাসকে খেয়ে যায় এবং বুঝতে পারে এই রকি সেই লোক যে তাদেরকে গারোরার হাত থেকে রক্ষা করতে পারে। এবার রকি চলে যায় সেখানে যেখানে ওই বৃদ্ধ লোকটাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে গিয়ে রকি সমস্ত আলো বন্ধ করে দিয়ে একে একে সকল গার্ডদেরকে খতম করে দিতে থাকে। সবগুলোকে মারার পর বাকি থাকে শুধু তাদের লিডার রুকা, কিন্তু রুকাকে এত সহজে না মেরে সেখান থেকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে আসে। এরপর বাইরে সবার সামনে এসে সে তার ভেঙে যাওয়া হাতুড়িটা আবারও জোড়া লাগায়।
যায় আর সেটা দিয়ে সে রুকার মাথায় এক বাড়ি মেরে তাকে খতম করে দেয়। তখন সেখানে থাকা লোকেরা বলে, তুমি চিন্তা করো না, এই 27 জন গার্ডের লাশ আমরা মাটিতে পুঁতে দিচ্ছি। কিন্তু রকি বলে, পুঁতে না, আগুন জ্বালিয়ে দাও, যাতে বাইরের লোকেরা জানতে পারে আমি মিশনের জন্য রেডি। এরপর ওই লাশগুলোকে পুড়িয়ে দিলে ভানারাম মহল থেকে এত বড় আগুন দেখে বুঝে যায় ওই মাইনে কোনো ঝামেলা হয়েছে। অপরদিকে গারোরার ছোট ভাই ভিকি অ্যান্ড্রুকে খবর দেয় যে রকি হয়তো এখনো মারা যায়নি, কারণ সে অনেক বড় একটা সিগন্যাল দিয়েছে। এর মানে হলো রকি গারোরাকে মারার জন্য পুরোপুরি তৈরি। এখানে আমরা বুঝতে পারি গারোরার ছোট ভাই ভিকিও অ্যান্ড্রুদের সাথে মিলে গারোরাকে হত্যা করতে চায়, কারণ সে বিদেশ থেকে ফেরার পরে দেখে এখানে তার কোনো সম্মান নেই, সবাই শুধু তার ভাইকেই সম্মান করে, তাকেই মান্য করে। তাই সে চায় গারোরাকে মেরে পুরো কেজিএফ নিজে দখল করতে। তখন আবার কুলকার্নি এসে জানায় সব গার্ডসরা তো এখন ওই মাইনের দিকে যাচ্ছে, তাদেরকে যে করেই হোক থামাতে হবে, না হলে তো রকি ধরা পড়ে যাবে। তখন আর গারোরাকে মারা সম্ভব হবে না। তখন ভিকি তার নিজের বাবাকেই বালিশ চাপা দিয়ে হত্যা করে। আর সূর্যবর্ধনের মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গারোরা সহ রকিকে খুঁজতে যাওয়া সব গার্ডসরা আবারও মহলে ফিরে আসে। পুরো দেশে সূর্যবর্ধনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পরের দিন গারোরা সূর্যবর্ধনের চিতার সামনে দাঁড়িয়ে আদেশ দেয়, আজ রাতেই কালী পুজোর আয়োজন করো, কারণ আমি চাই পুজো শেষ করে কাল সকালে সূর্য ওঠার আগেই আমার সমস্ত শত্রুদের সাফ করে দিতে। এইদিকে ওই দিন পুরো মাইনের কাজ বন্ধ করে সব ওয়ার্কারদের পুজোয় অংশ নিতে বলা হয়। পুরো নারাচিতে সিকিউরিটি বাড়িয়ে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়, কারণ ভানারাম শিওর যে এখানে এত ঝামেলা শুধু গারোরাকে মারার জন্যই হচ্ছে। একদিকে রকি রাত হওয়ার অপেক্ষা করছে, অন্যদিকে সবাই ব্যাপক টেনশনে আছে, কারণ আজ যদি রকি গারোরাকে মারতে না পারে তাহলে কাল তাদের সবাইকে মরতে হবে। কিন্তু রকি কি পারবে এত বড় সিকিউরিটি পার করে গারোরাকে মারতে? আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে এলে রকি একটি কপারের তারের সাথে পাথর বেঁধে সেটা ছুড়ে মারে ইলেকট্রিক লাইনের ওপর, যার ফলে শর্ট সার্কিট হয়ে পুরো নারাচির বিদ্যুৎ চলে যায়। সেই অন্ধকারের সুযোগে রকি ওই টানেলের ভেতর থেকে সোজা চলে যায় গারোরার মহলে। অন্যদিকে গারোরাও ওই 3 জন বন্দীকে নিয়ে বেরিয়ে পড়ে কালী পুজোর উদ্দেশ্যে, যাদের গারোরা এতদিন খাইয়ে মোটা তাজা করেছিল। সবাই চিন্তা করতে থাকে রকি গারোরাকে কোথায় বা কিভাবে মারবে, তাছাড়া এত গার্ডের মাঝে তাকে মারবেই বা কি করে। এদিকে আমরা দেখি পুজো শেষে ওই 3 জন কয়েদিকে সেখানে আনা হয় বলি দেওয়ার জন্য। প্রথম কয়েদিকে তার সামনে নিয়ে আসা হলে গারোরা বিশাল একটা তলোয়ার দিয়ে এক কোপে তার মাথা আলাদা করে দেয়। এরপর দ্বিতীয় কয়েদিকেও এক কোপে বলি দিয়ে তলোয়ারটা তার পাশেই গেঁথে রাখে। এদিকে ভানারামের কাছে খবর আসে যে 3 জন কয়েদিকে এতদিন খাইয়ে মোটা তাজা করা হয়েছিল তাদের মধ্যে একজন সেখানেই মরে পড়ে আছে। ভানারাম এটা শুনে পুরো ব্যাপারটা বুঝতে পেরে দৌড়ে যেতে থাকে গারোরার দিকে। এইদিকে গারোরা যখন ওই 3 নম্বর কয়েদিকে বলি দিতে যাবে তখন সে দেখে তার তলোয়ার সহ ওই 3 নম্বর কয়েদি সেখান থেকে গায়েব হয়ে গেছে। আর তখনই গারোরা কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে এক লোক পানির মধ্য থেকে উঠে তলোয়ারের এক কোপে গারোরার মাথা তার শরীর থেকে আলাদা করে দেয়। এই লোকটি আর কেউ না, বরং নারাচিতে রাজ করতে আসা নতুন রাজা রকি। রকি 3000 সাধারণ মানুষ এবং 400 গার্ডের চোখের সামনেই মেরে ফেলে এই দেশের সব থেকে পাওয়ারফুল মানুষ গারোরাকে। এই খবর পাওয়ার সাথে সাথে ভিকি ও কুলকার্নি অ্যান্ড্রুকে ফোন করে জানায় যে গারোরা মারা গেছে, তাকে রকি মেরে ফেলেছে। অ্যান্ড্রু সহ কেজিএফ এর সকল পার্টনাররা এই নিউজ পেয়ে খুবই খুশি হয়। এই খবর দুবাইয়ের এনায়েত খলিল এবং সূর্যবর্ধনের ভাই আধিরার কাছেও পৌঁছে যায়, যাকে আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম গারোরার বোমা হামলায় মারা গেছে, কিন্তু সে আসলে মারা যায়নি। আর আধিরা তার ভাইকে কথা দিয়েছিল যতদিন গারোরা আছে ততদিন সে কেজিএফ এর দিকে চোখ তুলেও তাকাবে না। কিন্তু এখন গারোরার মৃত্যুর খবর শুনে সেও পরিকল্পনা করে কেজিএফ দখল করার, কিন্তু তারা তো আর জানে না যে রকির পা অলরেডি কেজিএফ এ পড়ে গেছে। অ্যান্ড্রু যখন রকিকে বোম্বে দেওয়ার কথা বলে তখনই সে বুঝতে পারে যে বোম্বের থেকে আরো পাওয়ারফুল জায়গা আছে। তাই সেই দিন রকির হাতে গারোরাকে মারার সুযোগ থাকলেও সে ইচ্ছে করেই গারোরাকে মারে না, কারণ রকি যদি সেই দিন গারোরাকে মেরে ফেলতো তাহলে এই পাওয়ারফুল জায়গার ঠিকানা সে কখনোই পেত না। কিন্তু এত বড় গার্ডের সঙ্গে রকির একার পক্ষে লড়াই করা সম্ভব ছিল না, তাই সে সবার সামনে গারোরাকে হত্যা করে সাধারণ মানুষের মনের মধ্যে থাকা ভয়কে মেরে ফেলে। জালিমের হাত থেকে রক্ষা করার জন্য তাদের মনে রকির প্রতি শ্রদ্ধা ও দায়িত্ববোধ অনেক বেড়ে যায়। তারা রকির একটা ইশারায় মরতে এবং মারতে প্রস্তুত হয়ে যায়। একদিকে ভানারামের আদেশে 400 জন গার্ড রকিকে মারার জন্য সামনে এগিয়ে যাচ্ছে, অন্যদিকে সদ্য মুক্তি পাওয়া 30,000 মানুষ রকিকে বাঁচানোর জন্য এগিয়ে যাচ্ছে। তো কি হতে চলেছে এরপর? রকি কি এই 400 জন গার্ডের হাত থেকে বাঁচতে পারবে? বাঁচলেই বা এত বড় সাম্রাজ্যকে আধিরা, রামিকা সেন, এনায়েত খলিল সহ বাকি পার্টনারদের হাত থেকে কিভাবে রক্ষা করবে? এই সব জানতে হলে দেখতে হবে এই ভিডিওর দ্বিতীয় পর্ব। খুব শীঘ্রই আমরা দ্বিতীয় পর্বটি এক্সপ্লেন করতে চলেছি, তাই সেই ভিডিওটিও সবার আগে দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।